দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ক্লেমন বেউন্ডা গ্যালারিতে। আমরা আলোচনা করব আজকে ক্রিকেটারদের নৈতিকতা নিয়ে, কারণ আপনারা জানেন যে গতকাল তাসকিন আহমেদকে নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছে এবং আমাদের সাথে আছেন একজন অতিথি ক্রীড়া সাংবাদিক এম কায়সার। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কায়সার, যদি একটু বলেন যে তাসকিনের যে ঘটনাটা আমরা গতকালকে দেখলাম বা যতটুকু আমরা কাছ থেকে জানতে পেরেছি, এখানে একটা মহল যেটা বলা হচ্ছে যে হয়তোবা তাসকিনের বিরুদ্ধে কোনো একটা ষড়যন্ত্র চলছে, এই যে অভিযোগ এগুলার কোনো সত্যতা নেই। মানে আপনার কাছে এই অবজারভেশনে কি মনে হচ্ছে যে আসলে কি কোনো একেবারেই সত্যতা নেই নাকি কিছু হলো কিছু আছে আর কি? ধন্যবাদ আশিক। এটা কালকের আপনার বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয় ছিল, যদিও আলোচিত বিষয় এই ধরনের বিষয় হওয়া উচিত না, হওয়া উচিত আপনি ক্রিকেটারদের পারফরমেন্স বা ক্রিকেট দলের পারফরমেন্স সেগুলো নিয়েই। কিন্তু দুঃখজনকভাবে যে মাঠের বাইরের একটা দুঃখজনক ঘটনা নিয়েই কিন্তু কালকে সারাদিন ক্রিকেট নিয়ে আলোচনা করতে হয়েছে এবং এই বিষয়টা ব্যাখ্যা দিতে হয়েছে তাসকিন আহমেদকেও। তবে আপনি যদি সার্বিক পরিস্থিতি আলোচনা করেন এবং এখানে দেখতে পান, তাহলে দেখবেন যে কিছু ঘটনা তো অবশ্যই ঘটেছে। যেটা ষড়যন্ত্র বলা হচ্ছে বা মিথ্যা বানোয়াট বলা হচ্ছে, সব কিছু কিন্তু সেরকমভাবে ঘটেনি। ঘটনা তো অবশ্যই কিছু ঘটেছে, সেটা তাসকিন নিজেও স্বীকার করেছেন। তার সাথে যে তার ছোটবেলার বন্ধুর এক ধরনের জটিলতা তৈরি হয়েছিল, বিষয়টা মারামারি পর্যন্ত গড়িয়েছে এবং সেই মারামারির রেসটা আপনার শেষ হয়েছে কিন্তু গিয়ে আপনার জিডি পর্যন্ত, জিডিও হয়েছে। আমি রিপোর্টটা নিজে করেছি এবং আমি নিজে জিডির কপিটাও জোগাড় করেছি। সব কিছু মিলে যেভাবে পুরো জিনিসটা ঘটেছে সেই ধরনের একটা বিষয় আমরা কেউ আশা করিনি। একটা বন্ধুদের সঙ্গে এক ধরনের কিন্তু জটিলতা তৈরি হতেই পারে, সেটা যখন আপনি মারামারি পর্যায়ে যাবে, হাসপাতাল পর্যন্ত যাবে এবং শেষ পর্যন্ত যখন আপনি এটা নিয়ে জিডি পর্যন্ত হবে, এবং তখন এই বিষয়টা কিন্তু বোঝা যাবে যে এটা খুব একটা সহজ কোনো ঘটনা ছিল না, এটা অনেক বড় ব্যাপ্তি ছিল এটার মধ্যে। তাসকিন হয়তো ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে যা বিষয়টা এভাবে ঘটেনি, কিন্তু বিষয়টা অবশ্যই সেটা ঘটেছে। সো সব কিছু মিলে যা ঘটেছে, এই সমস্যার সমাধানটা আরও সুন্দরভাবে যদি করা যেত তাহলে ভালো হতো। শেষ পর্যন্ত রাতের বেলায় এটা সমস্যার সমাধান করতে হয়েছে যে সৌরভ যিনি জিডি করেছিলেন তিনি জিডিটা তুলেছেন এবং একটা আপোষনামা বা আপোষ রফা একটা হয়েছে, এবং সেই আপোষ রফাটা হয়েছে গিয়ে কিন্তু আপনার মিরপুর মডেল থানায় গিয়ে। যদি কোনো কিছুই ঘটনা না ঘটতো তাহলে কিন্তু এই একটা বিষয় নিয়ে আপনি থানায় যেতে হচ্ছে কেন, আপনাকে আপোষ রফাটা থানায় কেন হচ্ছে, বাসার ড্রয়িং রুমের মধ্যে হতে পারতো। এবং আমরা যতদূর জানি যে এই তাসকিনের যে ছোটবেলার বন্ধু, তার সাথে তার কিন্তু একদম খুব চমৎকার সম্পর্ক ছিল এবং আমরা ছবিও দেখেছি যে একসাথে তারা সুইমিং পুলে সুইমিং করছেন, ক্রিকেট খেলা দেখতে গিয়েছেন একসাথে। সব কিছু মিলে তাদের মধ্যে যে বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্বের বড় ধরনের একটা ফাটল তৈরি হয়েছে। কি কারণে হয়েছে সেটা অন্তত সাংবাদিক হিসাবে আমি জানতে আগ্রহী না, এটা বন্ধুদের মধ্যে হতেই পারে। তবে এই পুরো ব্যাপারটা যেভাবে ঘটেছে সেটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আর শেষ করছি একটা ছোট্ট বিষয়টা দিয়ে, সেটি হলো যে তাসকিন বলেছেন যে সমস্যার সমাধান হয়েছে। সমস্যার সমাধান অবশ্যই হয়েছে, আমরাও নিজে দেখেছি, কিন্তু এই সমস্যার সমাধানটা যদি আরেকটু সফিস্টিকেটেড কায়দা হতো তাহলে আমার মনে হয় যে এত জটিলতার মধ্যে পড়তে হতো না। এই প্রসঙ্গে আসতে যাচ্ছিলাম কায়সার ভাই, যে সে একজন আইকন ক্রিকেটার, তাকে অনেক মানুষ ফলো করে, যারা জুনিয়র ক্রিকেটার আছে তারাও কিন্তু তাসকিনকে ফলো করে, তাসকিনের মতো হতে চায়। যখন ব্যক্তিগত জীবন অনেক কিছু ঘটতেই পারে, কিন্তু যখন এই ব্যাপারটা এইভাবে সামনে চলে আসবে যে একটা শৃঙ্খলা ভঙ্গ কিংবা আইন বিরোধী কোনো কাজ, এই ব্যাপারগুলো যখন সামনে চলে আসে সেটা আসলে কতটুকু হার্মফুল সেই জুনিয়র ক্রিকেটার কিংবা যারা আসলে তাসকিনকে পছন্দ করে সব ফ্যানদের জন্য। এটা শুধুমাত্র জুনিয়র ক্রিকেটারদের জন্য না, আমি মনে করি যে পুরো ক্রিকেটের জন্য বা খেলার জন্য কিন্তু হার্মফুল। আর আপনি যেভাবে বললেন যে আইকন ক্রিকেটার, অনেক আইকন ক্রিকেটার কিন্তু এখন ফলেন আইকন হিসেবে পরিণত হয়েছেন। সো আইকন ক্রিকেটার যখন এই মর্যাদা আপনি পাচ্ছেন তখন সেই মর্যাদাটা আপনাকে নিজে ধরে রাখতে হবে পারফরমেন্স দিয়ে এবং আপনার নীতি নৈতিকতা চারিত্রিক বোধ এবং সব কিছু দিয়ে। সো শুধুমাত্র মাঠের 22 গজে পারফরমেন্স করলেন আর মাঠের বাইরে এসে আপনি নিজেকে অন্যভাবে একটু শো করলেন অথবা আপনি বিশৃঙ্খল হয়ে গেলেন তা কিন্তু না। দেখুন, শুধু ক্রিকেট না, আপনি দেখবেন যে কোনো খেলায় কিন্তু সবচেয়ে বড় একটা প্রায়োরিটি দেওয়া হয় কোন জিনিসটাকে, ডিসিপ্লিন। যখন খেলার মাঠে খেলতে নামছেন সবাই কিন্তু সারিবদ্ধভাবে নামছেন, কই সবাই তো কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু নেমে যেতে পারে মাঠের যে কোনো জায়গা থেকে, তা কিন্তু হচ্ছে না। মাঠের থেকে যখন বের হচ্ছে খেলা শেষ হয়ে তখন সবাই কিন্তু একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করছেন। সো এই জিনিসগুলি আপনার অনেক বড় একটা জিনিস শেখায়, সেটা হলো যে ডিসিপ্লিন এবং নীতি নৈতিকতা। যে তুমি এটাও শিখবে, শুধুমাত্র খেলা যে হার জিতের বিষয় তা কিন্তু না, আপনাকে এই খেলার মধ্যেই প্রত্যেকটা স্তরে কিন্তু স্পোর্টসের প্রত্যেকটা স্তরে এরকম ডিসিপ্লিন শেখানো হয় বা থাকা হয়। এখন এটা যদি আপনি ফলো না করেন তাহলে কি ঘটতে পারে, সেটা তাসকিনের ব্যাপারে ঘটেছে। এবং আপনাদের একটা রিপোর্ট আমি দেখছিলাম যে ক্রিকেটারদের নীতি নৈতিকতা নিয়ে অনেক
তারকা ক্রিকেটার যারা ছিলেন, তারকা ছিলেন ব্র্যাকেটে আমি বলছি, কোট আনকোট করে বলছি, কিন্তু তারা এখন ফলেন হিরো হিসেবে পরিণত হয়েছেন। তো এটার জন্য এটা শুধুমাত্র আমি যে বাংলাদেশে দেখেছি তা কিন্তু না, আপনি পৃথিবীর অন্যান্য জায়গায়ও কিন্তু ঘটেছে। সো ওটা খুবই দুঃখজনক ঘটনা যে একজন ক্রিকেটার যখন আইকন থেকে ফলেন আইকন হিসেবে পরিণত হন, তখন তাকে আর মানে যে মর্যাদা নিয়ে তার থাকা উচিত ছিল সেই মর্যাদাটুকু তিনি আর পান না। আমরাও জানি যে যে কোনো খেলাধুলা কিন্তু আসলে ডিসিপ্লিন শেখায়, শৃঙ্খলা শেখায়, কিন্তু বাংলাদেশের ক্রিকেটার যারা আসলে জাতীয় দলে একবার সুযোগ পেয়ে যায়, অনেক ক্রিকেটার যে রিপোর্টের কথা আপনি বলছিলেন, যদি বলি সাব্বির রহমানের কথা, শাহাদাতের কথা, রুবেল হোসেনের কথা, আরাফাত সানি, আলামিন, অনেকেই আছে, নাম কিন্তু বেশ লম্বা এবং প্রত্যেকে জাতীয় দলে খেলেছে। জাতীয় দলে আসার পরে তাদের মধ্যে আসলে এমন কি হয়ে যায় যে একটা দেখা যায় যে একটা বেপরোয়া জীবনযাত্রা কিংবা কিছু ঘটনা ঘটে যেটা আসলে এত বেশি বিতর্কিত হয়? বিষয়টা হলো কি আশিক, আপনি যত উপরে উঠবেন তত দেখবেন যে আপনি নিচে যিনি রয়েছেন, নিচের দিকে তাকালে দেখবেন যে মানুষটাকে তখন ছোট মনে হয়। সেটাকে যদি মনে করতে শুরু করে দেয় সবাই যে আমি অনেক লম্বা হয়ে গেলাম, আমি অনেক বড় হয়ে গেলাম, তাহলে তার শেখার মধ্যে ভুলটা রয়েছে। সো আপনি যত উপরে উঠবেন বা যত আপনি যত বেশি আপনি আইকন হবেন, তত বেশি কিন্তু আপনাকে বিনয়ী হতে হবে, তত বেশি আপনাকে কিন্তু মানুষকে এক করে নিতে হবে, এরকমভাবে একটা নিজেকে তৈরি করতে হবে। কিন্তু আপনি যখনই নিজেকে এক ধরনের হিরোইজমের মধ্যে একটা চলে আসে, বাদবাকি সবাইকে মনে হয় যে ইয়েস আমি সামন্ত প্রভু হয়ে গেলাম, আর বাদবাকি জমিদার হয়ে গেলাম, আর বাদবাকি সবাই বোধহয় প্রজা। সো এই টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে। সবাইকে মনে রাখতে হবে যে আপনি আজকে এই ক্রিকেটার হয়েছেন বা আপনি আজকে এই হিরো হয়েছেন, কিন্তু এই ফ্যানদের কল্যাণ নেই। সো ফ্যানদেরকে সেই মর্যাদাটুকু রাখতে হবে, এবং সেটা রাখার জন্য কিন্তু অনেক বিষয় রয়েছে যে বিষয়টাকে আপনাকে একটু এড়িয়ে চলতে হবে। একজন ক্রিকেটার বা একজন তারকা কিন্তু, তারকা ক্রিকেটার বা তারকা খেলোয়াড় কিন্তু ইচ্ছে করলেই সাধারণ মানুষের মধ্যে হঠাৎ করে অনেক কিছু করতে পারেন না। এই যে তিনি একটু সরে করছেন, নিজেকে যে একটু সংযুক্ত করে রাখতে পারছেন, এটাই তাকে কিন্তু অনেক বড় এক ধরনের আসনটা দেয়। তো এই আসনটা অনেক সময় তারা হারিয়ে ফেলেন যখন তারা মনে করেন যে আমি তো হিরো, আমি তো তারকা হয়ে গিয়েছি, আমি বোধহয় সব কিছুর ঊর্ধ্বে চলে গিয়েছি। সো এখান থেকে অনেক সবাইকে প্রায় বেরিয়ে আসতে হবে। এবং এটি আমি মনে করি যে তাসকিন আহমেদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, দেখুন তাসকিনের ছোটবেলার বন্ধু, এবং যেভাবে তিনি ওপেন পুরো জিনিসটা বর্ণনা করেছেন যে তাসকিন কিসের সাথে জড়িত ছিলেন, কেন তাদের মধ্যে গন্ডগোল হয়েছে, এই ধরনের তো আপনি মানে কার্পেট প্রকাশ্যে নোংরা কার্পেট পরিষ্কার করার কোনো প্রয়োজনই ছিল না। তাসকিনের সাথে তার একটা সমস্যা তৈরি হয়েছিল, এটা কোনো সন্দেহ নেই, কারণ ওই গাড়িতে তাসকিন ছিলেন, তিনি নিজেও ছিলেন, তার আরো বন্ধু বান্ধবরাও ছিল। গন্ডগোল হতেই পারে, বন্ধু বান্ধবদের মধ্যে হতে পারে, কিন্তু এটাকে এত দূর পর্যন্ত আপনি ছড়াতে দিবেন কেন? আর আমার কাছে মনে হচ্ছে যে তাসকিন নিজেও এখানে কিছুটা হলেও একটা পাওয়ার দেখানোর একটা চেষ্টা করেছিলেন। তিনি নিজে বলেছেন যে এই ধরনের সমস্যাটা হয়েছিল এবং তিনি নিজে মোহাম্মদপুর থানার ওসিকে ফোন করেছিলেন। তখন এই বন্ধুটা তখন মনে করেছে নিজেকে হয়তো একটু নিরাপদ করার জন্য যে তাসকিন মোহাম্মদপুর থানার ওসিকে ফোন করেছেন, আমি মিরপুরে যেখানে ঘটনা ঘটেছে তাহলে সেখানকার ওসির সাথে যোগাযোগ করি। সো এই যে একটা দ্বন্দ্বের রেশারেশি চলে এসেছে, এটাতেই মনে হচ্ছে যে মানে আমি জিতবো, আমি হারবো না, এই ধরনের টেন্ডেন্সিটার পুরো বিষয়টাকে আরেকটু জটিল করে দিয়েছে। অবশ্যই আমরা এটা নিয়ে আরো আলোচনা করবো। একজন দর্শক আছেন, প্রশ্ন করতে যাচ্ছেন। দর্শক, আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাবেন। দর্শক, আপনার প্রশ্ন করুন। মেহেদী হাসান মিরাজ ফর্মে দেখতে পায় না কেন? প্রশ্নটা বোঝা যাচ্ছে না, আরেকবার করতে হবে একটু। আপনার প্রশ্নটা বোঝা যাচ্ছে না। মেহেদী হাসান মিরাজ কে আমরা তিন ক্রিকেটে দেখতে চাই, টেস্ট, ওয়ানডে এবং টোয়েন্টিতে। আমাদের কাছে, বাংলাদেশের কাছে আচ্ছা, মেহেদী হাসান মিরাজের কথা বলছে। মেহেদী হাসান মিরাজ সব ফরম্যাটেই খেলছেন। এখানে আসলে আমরা কথা বলছিলাম একটা ভিন্ন বিষয় নিয়ে, আমরা সেটা নিয়ে আলোচনা করব, ক্রিকেট নিয়ে। যেটা আসলে বলছিলেন যে যেই সব লিস্ট তালিকাগুলো আছে যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিল, তারা প্রত্যেকেই হচ্ছে জাতীয় দলে নেই, ফলেন হিরো। এখন তাসকিনের ক্ষেত্রেও কি এমন কোনো কিছু আপনি আশঙ্কা করছেন কিনা যে হয়তোবা এই একটা ঘটনা দিয়ে তার ক্যারিয়ারটাও শেষ হয়ে যেতে পারে? আমি মনে প্রাণে আশঙ্কা করছি না যে এই ধরনের ঘটনা যাতে ঘটে। আমি মনে করছি যে এটা তাসকিনের জন্য, আপনি ক্রিকেট লাইফে অনেক ম্যাচ জিতবেন, অনেক ম্যাচ হারবেন, এটাকেও তাসকিনের উচিত যে এটা একটা শিক্ষা হিসেবে নেওয়া। যে তিনি নিজে বলেছেন যে তার ছোটবেলার বন্ধু ছিল এবং তার বন্ধু চয়েসটা ভুল ছিল। সো বন্ধু চয়েসটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি কার সাথে চলবেন, কার সাথে হাঁটবেন, এবং কে আপনাকে মানুষ হিসাবে আরো একটু উন্নত করবে বা আপনাকে এনহ্যান্স করবে, সেটাও কিন্তু দেখার বিষয়টা রয়েছে। সো তাসকিন এখান থেকে একটা ভালো শিক্ষা
শিক্ষাটা নেবেন এক, আর নিজেকে কিভাবে এই ধরনের সমস্যায় পড়লে সেই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় সেটার আরো সফিস্টিকেটেড কায়দায় কিভাবে সমাধানটা করতে হয় সেটাও এটা আমি মনে করি যে তার জন্য একটা বড় এক ধরনের শিক্ষা হয়ে থাকবে। পাশাপাশি কাইসার ভাই, এখানে আসলে বিসিবির কোনো আসলে কোনো একটা ইনিশিয়েটিভ নেওয়ার সুযোগ আছে কিনা? কারণ এতগুলো ঘটনা ঘটেছে ক্রিকেটারদের সাথে, এতগুলো বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিল যেগুলো আসলে বলা যায় যে আইন বিরোধী বা কিংবা অনেক ধরনের, এই ক্ষেত্রে আসলে বিসিবি কি কোনো উদ্যোগ নিতে পারে এই সব ক্রিকেটারদেরকে একটু যদি নৈতিক শিক্ষা দেওয়া যায় বা অন্য কোনোভাবে? না দেখুন, বিসিবি তো আর জনে জনে আলাদা আলাদা করে সবাইকে শিক্ষা দেবে না। বিসিবি নিশ্চিতভাবে কিন্তু এক ধরনের মানে তাদের যে প্রকিউরমেন্টের বিষয়টা রয়েছে, তাদের যে শিক্ষার বিষয়টা রয়েছে সেটা তো বিসিবি অবশ্যই জানাচ্ছে, করছে। কিন্তু বিষয়টা হলো যে আপনি ব্যক্তিগতভাবে কিভাবে নিজেকে তৈরি করবেন, এটা যে আপনি সব ক্রিকেটার করছেন তা কিন্তু না। আপনি যে কজন ক্রিকেটারের নাম বলেছেন তার চেয়ে আরো কিন্তু হাজার হাজার ক্রিকেটার কিন্তু বাংলাদেশে রয়েছেন যারা কিন্তু আইকন হিসেবে রয়েছেন, যাদেরকে দেখে কিন্তু আরো অনেকে ক্রিকেট মাঠে আসতে চায় বা ক্রিকেটার হতে চায় বা সেইভাবে নিজে তাদের আদর্শকে ধারণ করতে চায়। তো সেটাও কিন্তু আপনার মুদ্রার ওপিটেও সেটাও কিন্তু রয়েছে। বাট যারা এ ধরনের ঘটনাটা ঘটাচ্ছেন আমি মনে করি যেটা পুরোপুরি তাদের ব্যক্তিগত আপনার একটা কুশিক্ষার বিষয়। সহজভাবে যদি বলতে হয় তাহলে তারা যেরকমভাবে নিজেদেরকে এই সমাজে প্রতিষ্ঠিত করার উচিত ছিল বা যেরকমভাবে নিজেকে এনহান্স করার উচিত ছিল মাঠের বাইরে, সেইভাবে তারা করতে পারেননি। সো আমি মনে করি যে তাসকিন আহমেদের ক্ষেত্রে এটি একটা বড় ধরনের দুর্ঘটনার মতো এটাকে আমি হিসাব করব, যে এই দুর্ঘটনা যে কারোর জীবনেই ঘটতে পারে, কিন্তু এই দুর্ঘটনা থেকে তাসকিন আহমেদ যেন একটা শিক্ষাটা নেন এবং কার সাথে আপনাকে সময় কাটাতে হবে এবং আপনার প্রকৃত বন্ধুকে এবং সমস্যা তৈরি হলে কিভাবে সমাধান করতে হবে সেই জিনিসগুলিও তিনি যদি একটু শিখতে পারেন, তাহলে আমরা যেভাবে আলোচনা করছিলাম যে ফলেন হিরো অনেকে চলে এসেছেন বাংলাদেশ ক্রিকেটে, সেই তালিকায় যেন তাসকিনকে অন্তত আমি ক্রিকেট সাংবাদিক হিসেবে এটা দেখতে চাই না। যেটা আপনি বলছিলেন যে এই যে তারকা যারা আসলে যখন একটু অনেক উপরের দিকে ওঠে তারা হয়তো বা অনেক কিছুই তাদের চোখের এড়িয়ে যায়। বাংলাদেশে 5 জন সিনিয়র ক্রিকেটার ছিলেন যারা বলা যায় যে এইসব জুনিয়র ক্রিকেটার বা এখন যারা অভিজ্ঞ তাদেরকে আগলে রেখেছেন, মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ। আপনার কি মনে হয় যে তাদের একটা প্রভাব আছে যে এইসব জুনিয়র ক্রিকেটাররা নিজেদেরকে এত বেশি বড় ভাবে যে অনেক কিছুই দেখা যায় যে তারা আসলে অনেক আইনের ঊর্ধ্বে কিংবা অনেক অনিয়মের ঊর্ধ্বে তারা চলে গেছে, তাদের কোনো ধরনের কোনো পেট্রোনাইজ কিংবা তাদের কোনো শেল্টার এরকম কোনো কিছু আপনি মনে হয় কিনা আপনার? না দেখুন, আমি আগলে রাখা বা আটকে রাখা কোনোটাতেই বিশ্বাসী নই। কারণটা হলো যে আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে আসবেন, ইউ আর নট কিড, আপনি বাচ্চা না, আপনি শিশু না। আপনি জানেন যে আপনাকে কি করতে হবে, আপনি জানেন যে দিস ইজ রং অ্যান্ড দিস ইজ রাইট। সেই রং রাইটের মধ্যে যদি আপনি রংটা চুজ করে নেন তাহলে ওই 5 জন ক্রিকেটার কেন, আপনাকে বাসার লোকজন কিন্তু দড়ি বেঁধে রাখলেও আপনি পারবেন না করতে। সো ব্যক্তিগতভাবে যে প্রত্যেক ক্রিকেটারকে তার জীবনটা নিজের করেই কিন্তু সামাল দিতে হবে, বা প্রত্যেক খেলোয়াড়কে, আমি শুধু ক্রিকেটার বলছি না, প্রত্যেক খেলোয়াড়কে। শুধু এই ধরনের ঘটনা যে আপনি ক্রিকেটারদের মধ্যে ঘটেছে তা কিন্তু না, আপনি অন্যান্য স্পোর্টস সেক্টরেও কিন্তু ঘটেছে। সো সবাইকে তার নিজস্বতা বা তার যে ব্যক্তিগতভাবে তাকে কিন্তু ঠিক হতে হবে। আরেকজন ঠিক করে দিবেন, আরেকজন আপনাকে মাস্টারি করবেন আপনার উপর, আর আপনি ছাত্র হিসাবে সেটা গ্রহণ করে নেবেন বা আপনি ছাত্র হিসাবে সেটাই পালন করবেন। আমি মনে করি না যে এখানে নতুন করে কোনো কিছু শেখার রয়েছে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিভাবে টিকে থাকতে হয় এবং নিজেকে কিভাবে আইকনের মর্যাদা রাখতে হয় সেটা কিন্তু আপনার জানা রয়েছে। সো সেটা জেনেও আপনি যদি না সেটা পালন করেন তাহলে তো করার কোনো কিছু নেই। সো আপনি জানেন অনেক কিছু কিন্তু আপনি পালন করেন না, আপনি জানেন অনেক কিছু কিন্তু আপনি সেটা মানেন না। সো জানার নাম জানা নয়, মানার নাম জানা, এই জিনিসটাই কিন্তু করতে হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই পুরো বিষয়টা তাসকিনের এই বিষয়টাও কিন্তু শুধুমাত্র তাসকিনের জন্য নয়, শুধু ক্রিকেটের জন্য নয়, পুরো স্পোর্টস অঙ্গনের ক্রীড়াবিদ যারা রয়েছেন তাদের জন্য একটা মানে চোখ খুলে দেওয়ার মতো একটা উদাহরণ হয়ে থাকতে পারে। অবশ্যই, এবং আমরা আশা করি যে তাসকিন এখান থেকে একটা শিক্ষা নেবে এবং পরবর্তী ধাপে তিনি যখন আসলে ক্রিকেট খেলবেন তখন এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন। আমরা একটা বিরতিতে যেতে চাই, আমরা এরপর আলোচনা করব বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে। দর্শক আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতি থেকে ফিরছি ক্লেমন বেরোন্ডা গ্যালারিতে। আমাদের সাথে আছেন ক্রীড়া সাংবাদিক এম কায়সার। আমরা আলোচনা করব বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে। কায়সার ভাই, যেটা আসলে 2 জন পরিচালক বললেন 2 দিন যে নেপাল এবং নেদারল্যান্ডস এই 2 জনের সাথে কথাও হয়েছে এবং তারা অ্যাগ্রিও করেছে বাংলাদেশের সাথে একটা টি-20 সিরিজ খেলতে। এটা হয়তো দ্বিপাক্ষিক সিরিজও হতে পারে, ট্রাইনেশনও হতে পারে। নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে হোম সিরিজ খেলে সেটা কি আসলে এশিয়া কাপের জন্য পর্যাপ্ত প্রস্তুতি মনে হয় কিনা আপনার কাছে?
না, কোনো মতেই পর্যাপ্ত প্রস্তুতি মনে হবে না, কিন্তু যে মুহূর্তে যে সমস্যা বাংলাদেশ পড়েছে এই সময় কিন্তু আপনি প্রায় সবগুলো ওয়ানডে, টি-20 এবং টেস্ট খেলুড় দেশগুলি কিন্তু আপনি খেলার মধ্যে রয়েছে। সো আপনি নতুন করে যদি খেলতে চান বা শিডিউল তৈরি করতে চান, কাউকে তো পাচ্ছেন না দেখেই আপনি তখন কম শক্তির একটা দল হিসাবে, এই মুহূর্তে নেপাল এবং নেদারল্যান্ড খুব সম্ভবত কোনো ধরনের খেলার মধ্যে এঙ্গেজমেন্টে নেই আর কি, দেখে তাদেরকে ডাকা হচ্ছে বা বলা হচ্ছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এটাতে পর্যাপ্ত প্রস্তুতি হবে না, কিন্তু একটা প্রস্তুতি তো হবে, অন্তত খানিকটা প্রস্তুতি তো হবে। কারণটা হলো যে আপনি যদি শুধুমাত্র ঘরের মাঠে প্র্যাকটিস করেন এবং যদি আপনি ম্যাচ না খেলেন, তাহলে ম্যাচের যে এক ধরনের এসেন্সটা রয়েছে বা উত্তাপটা রয়েছে, সেই উত্তাপটা আপনি হয়তো পাবেন না। সো এখানে এটা মন্দের ভালো, আপনি এইটুকু বলতে পারেন। তারপর আমি বলবো যে এটা পর্যাপ্ত প্রস্তুতি না। আর যে 3 দলের বিরুদ্ধে বাংলাদেশের খেলা রয়েছে এশিয়া কাপে, প্রথমে খেলতে হবে হংকং এর সাথে, তারপরে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সাথে। এই 3 দলের সাথে কিন্তু বাংলাদেশ টি-20-তে হেরেছে। ইভেন হংকং এর সাথে কিন্তু বাংলাদেশ টি-20-তে হেরেছে, তাও আবার বাংলাদেশ নিজের মাটিতে। সো মনে রাখতে হবে যে এই 3টি দল প্রস্তুতিটা কিন্তু বাংলাদেশকে ভালো নিতে হবে যদি এখানে সুপার 6-এ খেলার, প্রথমে সুপার 6-এ যেতে হবে। সুপার 4-এ যাওয়ার জন্য বাংলাদেশকে নিশ্চিতভাবে কিন্তু প্রথম রাউন্ডে ভালো ক্রিকেট খেলতে হবে, এর কোনো ব্যত্যয় নেই। এবং সর্বশেষ মোকাবেলায় শ্রীলঙ্কাকে আমরা হারিয়েছি টি-20-তে, কিন্তু ওয়ানডে হেরেছি, আবার আফগানিস্তানের সাথেও কিন্তু সিরিজ হেরেছি। সো সবকিছু মিলে এই টুর্নামেন্টটা বাংলাদেশ দলের জন্য একটা বেশ চ্যালেঞ্জিং একটা টুর্নামেন্ট হবে, কোনো সন্দেহ নেই। প্রথম ম্যাচে হংকং এর সাথে রয়েছে, হংকং এর সাথে বাংলাদেশ হেরেছে এবং জিতেছেও, বাট তারপর আমি মনে করি যে শক্তি, পরিসংখ্যান সবকিছু মিলে যদি বিবেচনা করেন, তাহলে হংকংয়ের বিরুদ্ধে বাংলাদেশের জয়টা একটা অবধারিত জয়। এবং এই ধরনের টুর্নামেন্টে যখন আপনি খেলতে যাবেন, তখন নিশ্চিতভাবে একটা বাড়তি কনফিডেন্স নিয়ে যাওয়াটাই উত্তম হবে। সেই কনফিডেন্সটা কিছুটা হলো বাংলাদেশ অন্তত পেয়েছে পিছনের দুটো টি-20-তে সিরিজ জিতে, ব্যাক টু ব্যাক সিরিজ জিতে, এবং বেশ ভালো দক্ষতার সঙ্গে সিরিজ জিতেছে। আমি মনে করি যে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ যে উইকেটে খেলেছে, তার চেয়ে শ্রীলঙ্কায় যে উইকেটে এবং যে কন্ডিশনে খেলে পিছিয়ে থেকে যে জিতে এসেছে, সেটাই অনেক বড় একটা কনফিডেন্স দিবে বাংলাদেশকে। ঠিক। এবং একজন দর্শক আছেন আমাদের সাথে, দর্শক প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। আমার প্রশ্ন আছে যে লিটন দাসের কোন ফরম্যাটে সে ভালো খেলে, কোন ফরম্যাটে সে কোনো ফরম্যাটে তো ভালো খেলে না, তাহলে তার ক্যাপ্টেন্সি কেন রাখে? লিটন দাসের ক্যাপ্টেন্সি নিয়ে, মানে এটা নিয়ে আসলে অনেকেরই প্রশ্ন যে লিটন দাস যেভাবে যে অ্যাপ্রোচে খেলেন টি-20, তার স্ট্রাইক রেট সব কিছু মিলিয়ে অনেকেই প্রশ্ন রাখেন যে লিটন দাস অ্যাজ আ ক্যাপ্টেন আসলে কতটুকু ক্যাপেবল বাংলাদেশের টি-20 দলকে লিড করার মতো। না, আমি কোনো কিছু ডিফেন্ড করছি না বা তাকে আমি সাপোর্টও করছি না, বাট আপনি যদি টি-20টা দেখেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে যে টি-20 আমাদের হয়েছে, সেখানে কিন্তু লিটন দাসের পারফরমেন্স একটা বড় একটা ভূমিকা রেখেছে বাংলাদেশকে সিরিজ জেতার জন্য। একটা 72 রান করেছেন, কিন্তু লিটন দাসের সবচেয়ে বড় সমস্যাটা হলো যে তিনি মাঝে মাঝে ভালো খেলেন, একটা দুটো ম্যাচে ভালো খেলেন এবং প্রায়শ খারাপ খেলেন। সো এই বিষয় থেকে কিন্তু তাকে বেরিয়ে আসতে হবে, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে টিকে থাকতে হলে ধারাবাহিকতায় মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি যদি ধারাবাহিকভাবে পারফরমেন্স না করেন, তাহলে কোন কালে ভাদ্রে আপনি একটা হাফ সেঞ্চুরি করে দলকে জিতিয়েছিলেন, সেটা কাজে লাগবে না। আর ক্যাপ্টেন্সি তাকে কেন দেওয়া হয়েছে সেটা তো সেটা আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটার একটা ব্যাখ্যাটা দিয়েছে, এবং সেই ব্যাখ্যাটা সঙ্গে আমি কিছুটা হলেও একমত। কারণটা হলো যে আপনি যখন একজন ক্যাপ্টেন চুজ করবেন, সেখানে ক্যাপ্টেন হিসেবে যদি আপনি মানে আপনার চয়েস বেশি না থাকে, তখন এই কম চয়েসের মধ্যে যে বেটার তাকে কিন্তু আপনার রাখতে হবে। সো বাংলাদেশ দলের জন্য কিন্তু ক্যাপ্টেন চুজ করাটা একটা খুব টাফ একটা সিচুয়েশনের মধ্যে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখান থেকে লিটন দাসকে ক্যাপ্টেন হিসেবে চুজ করেছে, এবং লিটন দাস হয়তো এখন বলতে পারেন যে হ্যাঁ, আমার পারফরমেন্স হয়তো তেমন ধারাবাহিক নয়, কিন্তু সর্বশেষ দুটো টি-20 সিরিজে কিন্তু আমার নেতৃত্বে দল জিতেছে। ছোট্ট একটা প্রশ্ন করতে চাই যে আপনি যদি বলেন যে লিটন দাসের যে ব্যাপারটা বারবার বলা হচ্ছে, যে সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজের কথাও বলা হচ্ছে, তিনিও একটা হয়তো বা চয়েস ছিলেন, তাকে কি আসলে মনে হচ্ছে যে টি-20-র জন্য খুব ভালো কিছু হতে পারতো যদি তাকে ক্যাপ্টেন করা হতো? না, মেহেদী হাসান মিরাজ কিন্তু টি-20-তে কিছুদিন আগেও নিয়মিত ছিলেন না, এবং ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তটা নিয়েছে যে তারা 3 ফরম্যাটে 3 ক্রিকেটারকে ক্যাপ্টেন করবেন, তো সেই হিসাবটা যদি করতে হয় তাহলে মেহেদী মিরাজের কিন্তু সুযোগটা ছিল না। তারপর আমি মনে করি যে যারাই সুযোগটা পান এবং যে দলই খেলুক, সে দল যেন একটা টিম হয়ে খেলুক, একটা বাংলাদেশ হয়ে খেলুক। আর বাংলাদেশ ক্রিকেট দলের কিন্তু ক্যাপ্টেন সমস্যা না, বাংলাদেশ টিমের মূল সমস্যাটা হলো দলগতভাবে পারফরমেন্স। অবশ্যই, এবং আমরাও চাই যে বাংলাদেশ সেইভাবে দলগতভাবে পারফর্ম করুক এবং এশিয়া কাপে বাংলাদেশ ভালো কিছু করবে, ভালো একটা প্রস্তুতি নিয়ে যাবে এবং আমাদের জন্য একটা জয় বা একটা বড় কিছু একটা উপহার নিয়ে আসবে।
এটা আশা নিয়ে আমরা আসলে শেষ করতে যাচ্ছি ক্লেমন বেউন্ডা গ্যালারি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।